তুমি যদি আর কিচ্ছু ফলো না করো, অন্য কোনো সলিউশন ফলো না করো, অন্য কোনো সাজেশন ফলো না করো, এই সাজেশনটা জাস্ট যদি তুমি ফলো করো, তুমি নিশ্চিত থাকো যে এই সাজেশন অ্যাকচুয়ালি তোমার প্রত্যেকটা সিকিউ কমন নেওয়ার জন্য এনাফ, নিশ্চিত। ওকে, চলো আমরা শুরু করি। তাহলে মেডিলোজি একাডেমিকের প্রথম যেটা আসছে সিকিউ সাজেশন সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। ঠিক আছে, তাপগতিবিদ্যায় আমরা বিভিন্ন বোর্ডে সব থেকে ইজি যে ম্যাথটা দেখছি সেটা হচ্ছে ক্লসিয়াসের প্রথম সূত্রের যে বিবৃতি আছে, এই যে বিবৃতি দেওয়া ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই বিবৃতিটাকে ওরা ম্যাথ আকারে দিছে। এই বিবৃতি ম্যাথ আকারে কিভাবে আসে, যে কোনো একটা সিস্টেম মনে করো 80 জুল তাপ নিল, কোন একটা সিস্টেম 80 জুল তাপ নিল, তারপর ওই সিস্টেমের সাথে বললো সিস্টেমটা যদি স্থির, দেখো বললো সিস্টেমটার আয়তন যদি স্থির থাকে, সিস্টেমের আয়তন যদি স্থির থাকে তাহলে সিস্টেমে কি পরিবর্তন হইল। তাহলে তুমি তখন বুঝবা 80 জুল তাপ সে নিয়েছে, তার মানে ডিকিউ হচ্ছে পজিটিভ। কি বুঝবা? ডিকিউ হচ্ছে পজিটিভ। তারপর বলতেছে স্থির আয়তন, তার মানে যেহেতু ডেল্টা ভি সমান 0, তার মানে ডিডাব্লিউ যেটা সমান হচ্ছে পি ডেল্টা ভি সেটা সমানও 0। তখন তুমি বুঝবা কি, যে এই যে তাপটাও নিছে পুরোটাই কি কাজে ব্যবহার হয়েছে, অন্তঃস্থ শক্তির পরিবর্তনে ব্যবহার হয়েছে। এই সূত্রটা কতভাবে যে ইউজ করা যায়, কোন জায়গায় দেখা যাবে ডিইউ ইকুয়াল টু 0, কোথায় সমষ্ণ পরিবর্তনে তাপমাত্রার যেখানে কোনো পরিবর্তন হয় না সেখানে যা তাপ দিবা পুরোটাই কাজে পরিণত হবে। কোনো জায়গায় দেখা যাবে রুদ্ধতাপীয় পরিবর্তন যেটা, সেখানে ডিকিউ 0, কারণ কি, কারণ ওই জায়গায় কোনো তাপ ঢোকেও না বেরো হয় না, সেখানে ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ অথবা ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। বাট এই সূত্র কতভাবে ইউজ হয় বুঝতে পারতেছো? ওকে, সো এই জিনিসটা আসবেই, নিশ্চিত থাকো। যদি পরীক্ষায় প্রশ্নকর্তার ইচ্ছা হয় আমি তাপগতিবিদ্যার দুটো সিকিউ দেবো, একটা সিকিউ এর গ নাম্বার 3 মার্কে যে গ নাম্বার, সেই গ নাম্বারটা আমি ইজি দেবো, সে এইখান থেকে দেবে কোশ্চেন। খুব ভালো কথা। দেখো তারপর একটা দেখাই, সমষ্ণ প্রক্রিয়া যেটা, সমষ্ণ প্রক্রিয়া আমরা তো জানি বয়েলের সূত্রের অনুরূপ। সো এই যে পিভি ইকুয়াল টু কে, এই সূত্র নিয়ে কোশ্চেন আসে। পি এর পরিবর্তনে ভি এর পরিবর্তন, ভি এর পরিবর্তনে পি এর পরিবর্তন, এই টাইপের ছোট ম্যাথ বোর্ডে আসছে। কিন্তু এর থেকেও যেটা বেশি আসছে সমষ্ণ পরিবর্তনে কৃত কাজ, যার সূত্র এই যে দুইটা আছে, সমষ্ণ পরিবর্তনের কৃত কাজ 2 বার বোর্ডে আসছে। এটা আসার সম্ভাবনা খুব বেশি আমি বলতেছি না, বাট দেখে রাখো এই জিনিস আসতে পারে। যদি এটা কখন আসতে পারে, যদি তোমার প্রশ্নকর্তার মনে হয় না একটা সিকিউ আমার ওদের দিয়ে যে করেই হোক পারাইতে হবে, তখন এই কোশ্চেন দেবে। কারণ নিশ্চিত থাকো একটা কোশ্চেনে এরকম টাইপের পাবা, হয় সমষ্ণ পাবা অথবা কি পাবা, দেখো নিচের দিকে আসলে বুঝতে পারতেছো, অথবা তুমি নিচের দিকে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া পাবা। তুমি জানো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 3টা সূত্র আছে না, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গামা 3টা সূত্র আছে না, পিভি গামা, তারপর আসে টিভি গামা মাইনাস 1, টিপি গামা 1 মাইনাস গামা বাই গামা। এই যে সূত্র, এই সূত্র দিয়ে কিভাবে আসতে পারে তোমাকে, এই যে এই সূত্র এইভাবে আসতে পারে, P1 V1 গামা সমান P2 V2 গামা। তোমাকে একটা রুদ্ধতাপীয় সিচুয়েশন বললো, সেখানে P1 আর V1 বলে দিল, সেখানে P2 বলে দিয়ে বললো V2 কত। তাহলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইজি। এই টিভির ক্ষেত্রেও তাই, এই টিপির ক্ষেত্রেও তাই, যে কোনো একটা বলে দেবে আর একটা বের করতে হবে সেম সিচুয়েশনের ক্ষেত্রে। ওকে, এবং ওই রুদ্ধতাপীয় ক্ষেত্রে যেরকম কাজ ছিল আমার, দেখো এই সমষ্ণের ক্ষেত্রে যেরকম আমরা কাজ পড়ছিলাম না, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্ধতাপীয়রও কৃত কাজের এরকম একটা সমীকরণ আসতে পারে। ইজি, এই সমীকরণ দিয়ে তুমি ইজিলি ম্যাথ কিন্তু করতে পারতেছো। তার মানে যদি পরীক্ষকের সদয় দৃষ্টি পড়ে তোমার উপর যে না আমি কোশ্চেন ইজি করবো, স্টুডেন্ট পাস করুক বা স্টুডেন্ট A+ পাক, তাইলে এইটা বা এইটা এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে, নিশ্চিত থাকো। ওকে, খুব ভালো কথা। এরপর যদি তোমার আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া তাপগতিবিদ্যার সিকিউ তো আসবে, আমি বললাম হ্যাঁ আসবে, আপনি আমাকে বলেন কোন জিনিসটা আসবেই আসবে। এই যে এটা আসবেই আসবে, এটা লিকড কোশ্চেন। আমি তোরে বন্ডে লিখে দিলাম যে এই কার্ণচক্র আসবেই আসবে, এবং কার্ণচক্রে কি আসবে সেটাও আমি তোমার লিখে দিলাম। ফিজিক্স সেকেন্ড পেপার খুব ইজি কোশ্চেন হবে যদি তুমি জাস্ট এই সাজেশনটা ফলো করো। কার্ণচক্রে কি আসবে, কার্ণচক্রে বলবে যে কার্ণচক্রে তো 4টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? 4টি ধাপ আছে। হ্যাঁ, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। বলবে প্রত্যেকটা ধাপে কাজ দেখাও। কি বলবে? প্রত্যেকটা ধাপে কাজ দেখাও। এই জিনিসটা বিভিন্নভাবে বলে প্রত্যেকটা ধাপে কাজ দেখাও, প্রত্যেকটা ধাপে যে কাজ আছে সম্মিলিত কাজ কত, প্রত্যেকটা ধাপে কাজের তুলনা করো, এইভাবে কোশ্চেন আসে। আবার কোশ্চেন আসছিল যে সমষ্ণ প্রসারণ এবং সমষ্ণ সংকোচন এই ক্ষেত্রে তুল্য কাজ কত, অর্থাৎ নিট কাজ কত, এই টাইপের কোশ্চেন আসছে। তাহলে কার্ণচক্র, এই কার্ণচক্র আঁকানো শিখবা অবশ্যই, এই জিনিসটাকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, কোনটা কি ধাপ, এটা সমষ্ণ প্রসারণ, এটা রুদ্ধতাপীয় প্রসারণ, এটা সমষ্ণ সংকোচন, এটা রুদ্ধতাপীয় সংকোচন, কোন ধাপে কি হয়, P1, হ্যাঁ মানে P1 T1, মানে এখানে যেই স্টেপগুলো আছে, পয়েন্টগুলো আছে, কি বাই কি, এইগুলো আমার একটু দেখতে হবে, তাইলেই পারবো আমি। ঠিক আছে? ওকে, তাহলে কার্ণচক্র নিশ্চিত, এটা 5 স্টার মনে রাখো, এটা আসবেই, নিশ্চিত থাকো।
এরপর কোনটা আসছে, সর্বশেষ আসছে হচ্ছে, আমি দেখছি খুব কম আসছে বাট আসছে, সেটা হচ্ছে কোন একটা সিচুয়েশনে কর্মদক্ষতা, কোন একটা ইঞ্জিনের কর্মদক্ষতা। আমরা ইঞ্জিনের একটা ফ্লো চার্ট দেখছিলাম না, ওরকম ফ্লো চার্ট দিয়ে কর্মদক্ষতা আসতে পারে। এবং সেই ক্ষেত্রে তুমি কর্মদক্ষতা সূত্র তো জানোই, এটা ইকুয়াল টু 1 - T2/T1, এটাকে 100%-এ গুণ করলে তুমি কর্মদক্ষতা পেয়ে যাবা। একবার কোশ্চেন আসছে যেখানে রেফ্রিজারেটরকে দেখাইছে, কি দেখাইছে বলো, রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের ক্ষেত্রে তো আর কর্মদক্ষতা ইউজ করি না, আমরা কার্যগত সহগ ব্যবহার করি। কার্যগত সহগ যার মান হচ্ছে 2 থেকে 6 এর মধ্যে, কত থেকে কত, 2 থেকে 6 এর মধ্যে, যেটাকে আমরা Q2/W দিয়ে প্রকাশ করতে পারি। এই W আবার কিন্তু Q1 - Q2, তাই না? আচ্ছা, সো কার্যকৃত সহগ। আর পরীক্ষায় একবার আসছে যেখানে এনট্রপি হিসাব করতে আসছে। সো এই এনট্রপিটা, হ্যাঁ, যে কিভাবে বের করতে হয়, ডিএস সমান হচ্ছে dQ/T। এই যে জিনিসটা, যে জুল পার কেলভিন, এই যে জিনিসটা যদি বলে দেয় যে এই পরিমাণ তাপ দিছে, এই হচ্ছে তাপমাত্রা, এক্ষেত্রে এনট্রপি কত, সেই জন্য আমি তোমাদের জাস্ট এনট্রপিটা অ্যাড করছি, বাট এনট্রপি আসলে পরীক্ষায় আমি ওইভাবে আসতে দেখি নাই। ব্যাস, তাপগতিবিদ্যা হচ্ছে একটা ট্রাম্প কার্ড। ট্রাম্প কার্ড কি জানো? যেটাতে তুমি বাজিমাত করতে পারো। যদি তুমি এই কয়টা, জাস্ট এই কয়টা টপিক এখন টেস্ট পেপারে খুঁজে এই কয়টা টপিকের ম্যাথ দেখে যাও, একবার করে দেখে যাও, পরীক্ষার হলে তুমি 2টা অ্যাটলিস্ট তাপগতিবিদ্যার সিকিউ আনসার করে আসতে পারবা, নিশ্চিত। অ্যাটলিস্ট 2টা তুমি আনসার করে আসতে পারবা। ওকে, আচ্ছা গেল। ওকে, এরপর কি আসছে সামনের দিকে দেখো, গামার মান বুঝাই দিন। এখন তো বুঝাই দেওয়ার উপায় নাই, বুঝছো? গামার মান এ তো তুমি জানোই যে কোন ক্ষেত্রে কোনটা। যখন এক পারমাণবিক হচ্ছে 1.67, যখন দ্বিপারমাণবিক হচ্ছে 1.4, যখন ত্রিপারমাণবিক হচ্ছে 1.33। তারপর গামার মানের ক্ষেত্রে সিপি এবং সিভি কিভাবে ধরে দুইটার অনুপাত করতে হয়। 1.67 আসলে ভগ্নাংশে কত, 1.4 ভগ্নাংশে কত, 1.33 ভগ্নাংশে কত, ভগ্নাংশগুলো দেখে যাবা, বইতে সরাসরি আছে, আমি তো আসছি সাজেশন দিতে। ওকে, এরপর চলে আসি স্থির তড়িতে। এখন স্থির তড়িৎ নিয়ে আমি একটু বলি। দেখো, আমি একটা কথা লিখে রাখছি এই জায়গাতে, এই কথাটা অনেকের খারাপ লাগতে পারে। সেই কথাটা হচ্ছে, যদি তুমি যশোর বোর্ডে হও এবং তোমার স্থির তড়িতে আসা ম্যাথ দেখে মনে হয় আমি বুঝতেছি না কিছু, ডু নট টাচ ইট। আমি হইলে তাই করতাম। ইফ ইউ আর ভেরি গুড অ্যাট ইট, কোনো সমস্যা নেই, কোনো অফেন্স না, তুমি ম্যাথটা করো। বাট যদি তোমার কাছে ভালো কোনো একটা রিপ্লেসমেন্ট থাকে, অল্টারনেটিভ থাকে, যে সেই সিকিউটা তুমি পারতেছো, এটা টাচ করো না। কারণ যশোর বোর্ড বিগত কয়েক বছরে স্থির তড়িতে যে ভয়ানক রকম বাজে প্রশ্ন করছে, বাজে বলবো না, টেকনিক্যাল প্রশ্ন করছে, এটা আসলে অন্য বোর্ডের তুলনায় কিচ্ছু না। অন্য বোর্ড যে প্রশ্ন করছে যশোর বোর্ডের তুলনায় কিচ্ছু করে নাই। অন্য বোর্ড জাস্ট সূত্র বসাইলে উত্তর হয়ে যায়, সেখানে যশোর বোর্ডে যে ঝামেলা, তুমি সেটা নিতে পারবা না। তারপরেও কোশ্চেনটা দেখবা, দেখে যদি তোমার মনে হয় ফেভারেবল এবং তুমি আনসার করতে পারবা, কইরো। বাট মোস্ট অফ দ্য টাইম আমার মনে হয় যশোর বোর্ড সেই কাজ বা সেই সুবিধা তোমাকে দেবে না। সো দেখো, স্থির তড়িতে অ্যাকচুয়ালি কি কি করতে হবে আমরা একটুখানি দেখি স্থির তড়িতে কি কি আছে। দেখো, স্থির তড়িতে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। এই জিনিস বহুবার বহু জায়গায় আসছে। প্রথম যে জিনিসটা সব থেকে বেশি আসছে, তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। হ্যাঁ, ইন্টেন্সিটি, এবং কিভাবে দুইটা ভিন্ন চার্জ দিছে। দেখো, এইখানে একটা চার্জ দিছে, এইখানে একটা চার্জ দিছে, চার্জ দিয়ে এখানে একটা বিন্দু দিয়ে দিছে, দিয়ে বলতেছে যে ওই বিন্দুতে বা অমুক বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করো। অর্থাৎ নেট যে ইন্টেন্সিটি, অর্থাৎ তুল্য প্রাবল্য, যেটা তুল্য তড়িৎ প্রাবল্য, সেই নেট ইন্টেন্সিটি বের করতে বলছে। এখন সূত্র তো তুমি ভালো করেই জানো, ই সমান হচ্ছে 1/4πε0 Q/r²। আর স্কোয়ার কিন্তু বিভবের ক্ষেত্রে একটা আর, যখন বলবে প্রাবল্য তখন কিন্তু r², তাই না? সো তুমি জাস্ট যে কোনো একটা চার্জ দিয়ে কিন্তু যে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে পারবা। দুইটা তড়িৎ প্রাবল্য বের করলা, একটা হইলো E1 আর একটা হইলো E2, যোগ করে দিলেও তোমার নিট যে প্রাবল্য সেটা বের হয়ে গেল। খুবই কমন, পরীক্ষায় এটা একটা কমন কোশ্চেন, ইজি কোশ্চেন, খুব ভালো কথা। ঘ নাম্বারে কিন্তু এরকম কোশ্চেন আসে। ধরো এরকম একটা সিচুয়েশন দিছে, একটা বিন্দু হচ্ছে P আর একটা বিন্দু হচ্ছে Q, ঠিক আছে? বলতেছে P এবং Qতে, এই দেখো একটা বিন্দু হচ্ছে P, আমি অন্য কালি দিয়ে লিখি নাইলে এটা বুঝবা না। একটা বিন্দু হচ্ছে মনে করো P, হ্যাঁ, এই যে P, আর একটা বিন্দু হচ্ছে Q। বলতেছে এইখানে একটা চার্জ আছে 4 মাইক্রোকুলম, এইখানে একটা চার্জ আছে 4 মাইক্রোকুলম, ঠিক আছে? এই দুইটা চার্জ যদি নিট হিসাব করা হয়, কি হিসাব করা হয়, নিট তড়িৎ প্রাবল্য হিসাব করা হয়, তাহলে P বিন্দুতে নিট তড়িৎ প্রাবল্য আর Q বিন্দুতে নিট তড়িৎ প্রাবল্য বের করো। তো বের করতে পারবা না, তুমি কি করবা, তোমার মূল কি জিনিসটা লাগবে বলো তো, এই আর বা দূরত্ব লাগবে, আর বা দূরত্ব লাগবে। তুমি এই যে এখানে ধরো P বিন্দু, তাহলে তুমি এখান থেকে এইটুকু দূরত্ব বের করবা, আবার এই আরেকটা বিন্দু এইখান থেকে এইটুকু দূরত্ব বের করবা, দুইটা আলাদাভাবে হিসাব করলা, E1 E2 যোগ করে দিলা, তাহলে P বিন্দুতে তোমার যে নিট প্রাবল্য বের হয়ে গেল।
আবার বলতেছে উপরে, তো এখন যদি উপরে থাকে, ধরো এই একটা বিন্দু এই একটা বিন্দু বলছে এখানে, তুমি কি করবা বলো তো? তুমি এই দুইটার মধ্যে এরকম একটা সংযোগ করে দিবা, করে তুমি একটা ত্রিভুজ আঁকাবা। হ্যাঁ, এই লম্ব আঁকাইলা, তুমি এখানে একটা ত্রিভুজ আঁকাবা। এখন তুমি তো এইটুকু দূরত্বের মান জানোই, জানো না? এইটুকু দূরত্বের মান কিন্তু জানোই। তোমার কোন দূরত্বটা লাগবে বলো তো? তোমার এই দূরত্ব লাগবে এইখানে, আর হচ্ছে এই দূরত্ব, তাই না? তাহলে তুমি কি জানো? এটা তো অতিভুজ, এইটা তো তুমি জানো, এইটাও তুমি জানো। যদি এই দুইটা তুমি জানো তাহলে তুমি এরকম করতে পারবা না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে ওখান থেকে অতিভুজের মান বের করে নিলা, তোমার উত্তর বের হয়ে গেল। তাহলে বুঝতে পারছো, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন জিওমেট্রিক্যাল প্যাটার্নে কিন্তু তড়িৎ প্রাবল্য আসতে পারে, আসবেই, আসবেই, নিশ্চিত থাকো। ওকে, তড়িৎ প্রাবল্য যদি থাকে, তারপর দেখো এবার আসছে হচ্ছে তড়িৎ বিভব। কোনটা আসছে বলো? তড়িৎ বিভব। এখন এই তড়িৎ বিভবটা হচ্ছে মোস্ট কনফিউজিং একটা জিনিস। কেন আমি এটাকে মোস্ট কনফিউজিং বলছি? কারণ এই কোশ্চেনটা যে কত প্যাটার্নে পরীক্ষায় আসছে, আমাকে জাস্ট একবার দেখাইতে দাও যে কত প্যাটার্নে আসছে। যেমন একটা কোশ্চেন আসছে যে এইরকম একটা গোলক দিছে, এরকম একটা গোলক দিছে, ঠিক আছে? গোলক দেওয়ার পর বলতেছে যে এইটা চার্জ হচ্ছে 2.25 ন্যানোকুলম, এইটা 6 ন্যানোকুলম। যদি দুইটাকে আমি এরকম একটা পরিবাহী দিয়ে যুক্ত করি, কি দিয়ে যুক্ত করি? পরিবাহী দিয়ে যুক্ত করি, চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে? এখন চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে এটা বোঝার উপায় কি? আমরা যখন দেখি যে একটা উষ্ণ বস্তু একটা শীতল বস্তু পরস্পর নিয়ে আসলাম, তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে। কারণ কি? উষ্ণ বস্তুতে শক্তি বেশি। তো এই ক্ষেত্রে আমরা শক্তি বের করব, তো এই শক্তিটা বুঝবো কি দিয়ে? বিভব দিয়ে। তার মানে আমার এই বিন্দুর বিভব এবং এই যে এই গোলক এবং এই গোলকের বিভব বের করতে হবে। দেখা যাবে যার বিভব বেশি সেখান থেকে যার বিভব কম সেই দিকে আমার কি ট্রান্সফার হচ্ছে? চার্জ ট্রান্সফার হচ্ছে। এইরকম টাইপের কোশ্চেন আসে। এটা হচ্ছে সব থেকে ইজি টাইপ। বিভবে আর কি কোশ্চেন আসে দেখো, বলতেছে এরকম একটা সিচুয়েশন দিয়ে দিছে, যে এইখানে একটা ধরো চার্জ, এইখানে একটা চার্জ, বলতেছে এই যে ওপি বিন্দু সেইটা এই সরল রেখার সাথে এরকম এরকম হচ্ছে থিটা কোণ করে আছে। বলতেছে পি বিন্দুতে আমার তড়িৎ বিভব বের করে দাও। কি বলছে? পি বিন্দুতে তড়িৎ বিভব বের করে দাও। এখন স্বাভাবিক বিভবের সূত্র তো তুমি জানোই, স্বাভাবিক যে বিভব তার সূত্র তো তুমি জানোই, ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, কিউ বাই আর। কিন্তু যখন এরকম অ্যাঙ্গেল থাকবে তখন কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে হয়। তখন কোন সূত্র ব্যবহার করতে হয়? কিউ ইন্টু 2l cos থিটা বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার হচ্ছে কতটুকু দূরত্ব, মানে তোমার এক কথায় উপাংশটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? 2l cos থিটা হচ্ছে মূলত উপাংশটা। ওকে, তাহলে এইভাবে কি করতে হয়? অ্যাঙ্গেলে থাকা একটা জিনিসের বা কোনো একটা বিন্দুতে কোনো একটা চার্জের যে তড়িৎ বিভব সেটা বের করা যায়। ওকে, আর কি কোশ্চেন আসতে পারে ওই ক্ষেত্রে? যেমন তুল্য প্রাবল্য অর্থাৎ মোট প্রাবল্য, এই ক্ষেত্রেও তেমন তুল্য বিভব বা নেট বিভব আসতে পারে। নেট বিভব যেটা সেটা আসতে পারে। যেমন কি বলছে? যেমন ধরো এই একটা বিন্দু, এখানে একটা চার্জ আছে, এই একটা বিন্দু, বলতেছে পি বিন্দুতে নেট বিভব কত বা নিট বিভব কত, মোট বিভব কত। তুমি সেই একই রকম ভাবে এই চার্জের জন্য এখানে বিভব, এই চার্জের জন্য বিভব করবা, তারপর দুইটা বিভব যোগ করে দিবা, ঠিক আছে? ব্যাস। তাহলে এইটা হচ্ছে সব থেকে সিম্পল জিওমেট্রিক স্ট্রাকচার, সব থেকে সিম্পল জিওমেট্রিক স্ট্রাকচার। এর থেকে কঠিন বা কমপ্লেক্স আকারে কিভাবে আসতে পারে দেখো, সেটাও নিচে আছে, যে কমপ্লেক্স আকারে নিট বিভব কিভাবে আসতে পারে। দেখো কি করছে, বলতেছে বি এবং সি দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুতে দুইটা চার্জ আছে। দেখো এই যে, না বি আর সি না, এই এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, দুইটা বিন্দুতে দুইটা চার্জ আছে। চার্জ থাকার পর বলতেছে যে এ বিন্দুর জন্য এ চার্জ এবং বি চার্জ, এই দুইটার জন্য সি এবং ডি বিন্দুতে আমার কি পরিমাণ বিভব তৈরি হবে। সো তোমার কি করতে হবে? তোমার এই যে এ বিন্দুর চার্জের জন্য ডি বিন্দুতে বিভব বের করতে হবে, আবার বি বিন্দু চার্জের জন্য ডি বিন্দুতে বিভব বানাইতে হবে, আবার এ বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে বিভব, এ বিন্দু চার্জের জন্য এই বি বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে বিভব। তখন কি হবে? এই দুইটা বিভব যোগ দিবা, এই দুইটা বিভব যোগ দিবা, তাহলে তোমার তুলনা হয়ে গেল যে সি বিন্দুতে এত বিভব, ডি বিন্দুতে এত বিভব, তুল্য বিভব বের করে। বোঝা গেল বিষয়টা কিরকম? তাহলে তুমি বিভব কিন্তু এত ভ্যারাইটিতে আসে, সো বিভব এত ভ্যারাইটিতে আসে। যশোর বোর্ডে দেখবা এই কোশ্চেনগুলো খুব কঠিনভাবে আসছে। প্রেজেন্টেশন যখন এইভাবে হয় তখন ইজি, বাট যখন ওই জিনিসটা উদ্দীপক আকারে থাকে ওইটাকে ভিজুয়ালাইজ করা কঠিন হয়ে যায়। সো তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো আনসার করো, বাট যদি ভিজুয়ালাইজ করতে না পারো ওইটা নিয়ে মাথা খারাপ করার দরকার নাই, ঠিক আছে? ওকে, এরপর তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া এই অধ্যায় শুরু হয় কুলম্বের সূত্র দিয়ে, কুলম্বের সূত্র দিয়ে ম্যাথ আসে নাই? আসছে, বাট কুলম্বের সূত্র থেকে বেশি আসছে হচ্ছে কুলম্ব যে বল, এই বলটার নিরপেক্ষ বিন্দু কোথায়, অর্থাৎ কোন জায়গায় আমি দেখবো ওই কুলম্ব বলটা শূন্য, নিরপেক্ষ বিন্দু যেটা। হ্যাঁ, তাহলে প্রথমত কুলম্ব বল আসছে, কুলম্ব বল গ নাম্বারে যদি খুব ইজি কোশ্চেন করে গ নাম্বারে আসবে, বাট নিরপেক্ষ বিন্দু ঘ নাম্বারে আসবে।
নিরপেক্ষ বিন্দু। নিরপেক্ষ বিন্দু বের করতে পারো না, যে এই একটা বিন্দু চার্জ, এই একটা বিন্দু চার্জ, জিজ্ঞাসা করলো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, জিজ্ঞাসা করলো নিরপেক্ষ বিন্দু বের করো, তুমি কি করবা? তুমি বলবা ধরি Q1 চার্জ থেকে x দূরত্বে হচ্ছে নিরপেক্ষ বিন্দু। তো আমি যদি এইটাকে x ধরি, যে x দূরত্বে নিরপেক্ষ বিন্দু, বাকিটা কতটুকু হয়? r - x হয় না? r - x হয়। তারপর বাকিটা সরাসরি সূত্রে বসাই দাও, যে হ্যাঁ তাহলে f1 = f2, তাহলে আমি বলতে পারবো 1/4 পাই এপসাইলন নট, এক্ষেত্রে Q1/x স্কয়ার, এটা বলবা 1/4 পাই এপসাইলন নট Q2/r - x স্কয়ার। ব্যাস, তাহলে এখান থেকে তোমার সরাসরি বের হয়ে যাবে x এর মান কত, তুমি বলবা তাহলে Q1 থেকে এত দূরত্বে নিরাপদ দূরত্ব। এই টাইপের ম্যাথ কিন্তু আসে। তুমি কি বুঝতে পারছো কোন টাইপের ম্যাথ আসে? কোন টাইপের ম্যাথ আসে সেটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি তোমাদের কমেন্ট একটু পড়ি, আমি বুঝতে পারছি না, দেখতেছো কিনা ক্লাসে। ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডরা যত আছে, হ্যাঁ তোমরা তোমাদের ফ্রেন্ডরা যত আছে একটু মেনশন দিয়ে দাও, সবাইকে যত ফ্রেন্ড আছে একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, এরপর চলে আসছে হচ্ছে সর্বশেষ এই অধ্যায়ে আমরা দেখছি ধারকত্ব নিয়ে ম্যাথ, এবং হিউজ পরিমাণ কিন্তু গত বছর আমরা ধারকত্ব নিয়ে ম্যাথ দেখছি ঢাকা বোর্ডে ধারকত্ব নিয়ে ম্যাথ আসছে, এবং কি টাইপের ম্যাথ আসে? সব থেকে কমন হচ্ছে ধারকত্ব নির্ণয় করো। অর্থাৎ এমন একটা বর্তনী দেবে, সেই বর্তনীতে আমার সমান্তরালও থাকবে, শ্রেণীও থাকবে, কোন অংশ সমান্তরাল কোন অংশ শ্রেণী, সেটা হিসাব করে তুমি তুল্য যে ধারকত্ব, সেই তুল্য ধারকত্ব বের করবে। সব থেকে ইজি এইটা, হ্যাঁ, সেটা সিপি হচ্ছে প্যারালালের ক্ষেত্রে, সিএস হচ্ছে সিরিজের ক্ষেত্রে। কিন্তু এরপর কঠিন একটু আসে, যেরকম এই যে দুইটা পাত দিছে, এই পাতের কিন্তু এরিয়া বলে দিছে, ঠিক আছে, দিয়ে বলতেছে এম একটা বিন্দু, এন একটা বিন্দু, এই এম এই এন, 2 কুলম চার্জকে আমি যদি এম বিন্দু থেকে এন বিন্দুতে নিয়ে যাই, তাহলে আমার কৃত কাজ কত? 2 কুলম চার্জকে আমি এম থেকে এনে নিয়ে যাইতে গেলে আমার কৃত কাজ কত? আমি কি বের করবো? এই যে সরাসরি সূত্র দিয়ে বের করে দেবো, যে আমার কৃত কাজ এইটা Q/ε। এখানে আমার এ এর মান আছে, এপসাইলন তো আছেই, কিউ হচ্ছে কত চার্জকে নিয়ে যাচ্ছি, ব্যাস কৃতকাজ বের হয়ে গেল। আর কৃতকাজের পর যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কত। তো ধারকের সঞ্চিত শক্তির তো অনেকগুলো সমীকরণ আছে, যে কোনো সমীকরণ তোমার কাছে যেই মানটা দেবে, হয়তো তোমার কাছে সি এর মান এবং ভি এর মান আছে, তুমি এই সূত্রটা ব্যবহার করলা, হয়তো তোমার কাছে চার্জ আছে এবং ভি এর মান আছে, তুমি এই সূত্রটা ব্যবহার করলা, হ্যাঁ, অথবা তোমার কাছে হয়তো কিউ আছে এবং সি আছে, তুমি এই সূত্রটা ব্যবহার করলা। যেভাবেই হোক না কেন তুমি কিন্তু ধারকের সঞ্চিত শক্তি ব্যবহার করতে পারছো। যদি ধারক নিয়েই সিকিউ থাকে, এই কয়টা প্রশ্ন বা এই কয়টা ধাপ বাদে আর কিচ্ছু আসার সম্ভাবনা নাই। আবার বলি, যদি ধারক নিয়েই সিকিউ থাকে, এইগুলো বাদে আর কিচ্ছু আসার সম্ভাবনা নাই, নিশ্চিত, এটা একদম নিশ্চিত থাকো। ক্লিয়ার? ওকে, ব্যাস, তাহলে এই ধারক নিয়ে কোশ্চেন কিন্তু ছাড়া যাবে না। যদি যশোর বোর্ডেও আসে, তুমি দেখো খুব বেশি প্যাচ নাই, ছাড়া যাবে না, কারণ এটা একটা ক্লিয়ার কাট মার্ক। ঠিক আছে? সাউন্ড নিয়ে কিরকম প্রবলেম হচ্ছে? ওকে, ব্যাস, তাহলে এই ধারক নিয়ে কোশ্চেন কিন্তু ছাড়া যাবে। কেমন সাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে আমি তো ঠিক জানি না। আচ্ছা, ঝিরঝির হচ্ছে, হ্যাঁ, কারণ এটা একটা ক্লিয়ার কাট মার্ক। ঠিক আছে? সাউন্ড নিয়ে কিরকম প্রবলেম হচ্ছে? ওকে, দেখো তাহলে এর পরেরটাই আমরা যাই। আর একটু বেশি প্রবলেম হইলে, যদি খুব বেশি প্রবলেম হয় আমাকে একটু জানাবা। ওকে, এরপর চলো, এরপর কি আসছে? এরপর আসছে হচ্ছে চলতড়িৎ। সো চলতড়িতের ক্ষেত্রে কি, প্রথমে হচ্ছে এই পুরো চলতড়িতে আমরা দেখছি শুধু বর্তনী আর বর্তনী। চলতড়িৎ যদি বলো কোনো একটা বর্তনী তোমার সলভ করতে আসবেই, এবং সেই বর্তনীতে কি কি কোশ্চেন আসবে সেটাও আমরা তোমাকে দেখাবো, কোনো সমস্যা নাই। প্রথমে আমরা দেখবো হচ্ছে সবথেকে ইজি যেটা চলতড়িতে আসে, সেটা হচ্ছে রোধ সম্পর্কিত কোশ্চেন। সবথেকে ইজি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বলো, রোধ সম্পর্কিত কোশ্চেন। কিরকম? যেমন আসে হচ্ছে আপেক্ষিক রোধ নির্ণয় করো, মানে কত একটা বেকুব মার্কা কোশ্চেন, বুঝতে পারতেছো? অথচ এসছে এটা পরীক্ষায় গ নাম্বারে আসার মতো একটা আইডিয়াল জিনিস। যদি প্রশ্নকর্তা তোমাকে একটা ইজি কোশ্চেন করতে চায়, তাহলে কি আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ, এখানে রো সমান হচ্ছে আর এ বাই এল। এখান থেকে তুমি আপেক্ষিক রোধ বের করতে পারো, যে ওই উপাদানের আপেক্ষিক রোধ এত, অথবা তোমাকে আপেক্ষিক রোধ বলে দিছে, তুমি রোধ বের করলা। ঠিক আছে? তো এখানে আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে টানলে আর এর যে পরিবর্তন, ওই যে কোনো একটা তারকে টেনে যদি দ্বিগুণ লম্বা করা হয়, সেক্ষেত্রে আর এর কি পরিবর্তন হবে, এই টাইপের কিছু ম্যাথ দেখছো না? এই ম্যাথগুলো কিন্তু আমরা বোর্ডে আসতে দেখছি, এই ম্যাথ সরাসরি বোর্ডে আসতে দেখছি। সুতরাং এই ম্যাথগুলো একটুখানি বইতে দেখে যাবা, বইতে সরাসরি উদাহরণ আছে, সো ওই জিনিসটা অবশ্যই দেখতে হবে। এরপর আসছে আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বর্তনী। বর্তনীতে বা সার্কিটে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, একদম এইটুকু জায়গার মধ্যে সব আছে, কি কি কোশ্চেন আসতে পারে দেখো। প্রথম যেটা আসবে সেটা হচ্ছে তুল্য রোধ কত,
একদম একটা সার্কিট দিয়ে বলবে এই সার্কিটের তুল্য রোধ কত, হয়তো সার্কিটটা একটু পেঁচানো, কোন জায়গাটা হচ্ছে সমান্তরালে আছে, কোন জায়গাটা শ্রেণীতে আছে তুমি বুঝতে পারতেছো না, তুমি দেখতেছো আচ্ছা এইটা আর এইটা শ্রেণীতে আছে, এইটা আর এইটা শ্রেণীতে আছে, তাহলে এই দুইটা সরাসরি যোগ করে দিই, এই দুইটা সরাসরি যোগ করে দিই, যে যোগফল হবে এইটা আর এইটা তো আবার সমান্তরালে আছে, তাহলে এদের মধ্যে সমান্তরাল করি, এই দুইটা সমান্তরাল করে যে ফলাফল পাবো তার সাথে তো আবার এটা শ্রেণীতে আছে, তাহলে ওই দুইটা যোগ করে দিই সরাসরি, আমার তুল্য রোধ পাওয়া হয়ে গেল, তাই না? তাহলে তুল্য রোধ পেয়ে গেলা। এই টাইপের কোশ্চেন আসে যে তুল্য রোধ বের করো। ওকে, আচ্ছা আবার কি কোশ্চেন আসে? আবার কোশ্চেন আসে এরকম যে হ্যাঁ তুল্য রোধ বের করছো, বর্তনীর মোট প্রবাহ বের করো। এখন তুমি জানো হচ্ছে ভি ইকুয়াল টু আর আই, তাহলে তুমি মোট প্রবাহ বের করবা ভি ইকুয়াল টু আই ইকুয়াল টু হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর। সো এই জায়গাতে মোট কত ভোল্ট শক্তি প্রবাহ করা হয়েছে এবং তুমি কত তুল্য রোধ পাইলা দিলে এই মোট যে ভোল্ট মোট যে তড়িৎ প্রবাহ, মূল যে তড়িৎ প্রবাহটা এখানে যাচ্ছে সেটা তুমি পাবা। এবং তারপর থেকে খেলা শুরু হয় কিরকম ভাবে, বলে এই সুইচটা আমি বন্ধ করে দিলাম, বললো কি এই সুইচটা আমি বন্ধ করে দিলাম, তাহলে এইবার ভোল্ট কত হবে, এই সুইচটা আমি বন্ধ করে দিলে তড়িৎ প্রবাহ কত হবে। তাহলে এই ক্ষেত্রে তোমার এই রোধ আর কাউন্ট করা যাবে না, এই রোধ কাউন্ট না করে সেই ক্ষেত্রে আমার তুল্য রোধ কত হয়, সেই ক্ষেত্রে আয়ের কি এক্সচেঞ্জ হয়। আবার ধরো কি বলে, বললো এই যে একটা ই বিন্দু, এই যে এফ বিন্দু, বললো ই এবং এফ এর মধ্যে, কি বললো, ই এবং এফ এর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত। কারণ আমরা তো জানি সমান্তরালের ক্ষেত্রে ভোল্ট একই থাকে, তড়িৎ প্রবাহ বদলে যায়। তাহলে এরা যেহেতু সমান্তরালে আছে, তাহলে তখন জিজ্ঞাসা করতেই পারে যে এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, বা বললো আর ওয়ান এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, আর টু এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। বুঝতে পারতেছো আমার কথাটা, কি বুঝতে পারতেছো? তাহলে এই টাইপেরও কিন্তু আসে। আবার এই যে বললাম সুইচ বন্ধ থাকলে সেটা এখানে দেখাচ্ছে যে এবি বন্ধ থাকলে আই কত, এই যে এবি এই অংশটুকু যদি বন্ধ থাকে তাহলে আই কিরকম। এইবার এই হচ্ছে বর্তনীর মিট কথা, বর্তনীতে এর থেকে কঠিন কিন্তু আর আসে নাই। বর্তনীতে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে ক্রমাগত যখন ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে ওখানে কিন্তু তাপ তৈরি হবে, সেই জন্যই আমরা জুলের সূত্র পড়ছি। জুলের সূত্রের ব্যবহার আসছে। জুলের সূত্র কিরকম, যে কত তাপ তৈরি হবে। হ্যাঁ ধরো বলতেছে যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এরকম একটা 6 ওহম রোধের মধ্য দিয়ে 2 ঘন্টা ধরে হচ্ছে, যদি ওইটার তাপ সহ্য করার ক্ষমতা এত হয় তাহলে ওইটা কি এতক্ষণ ধরে গলবে, মানে এতক্ষণ ধরে টিকে থাকবে নাকি গলে যাবে। তুমি কি করবা, তুমি এখান থেকে জাস্ট এইচ এর মান বের করবা। এইচ এর মান বের করার অনেক সূত্র আছে তুমি জানো, আই স্কয়ার আর টি ভি স্কয়ার বাই আর টি, আরো সূত্র আছে। সো এই সূত্রগুলো দিয়ে তোমার মূল কাজটাকে হিট বের করা। যদি তোমাকে বলে গলে যাবে নাকি ঠিক থাকবে, ওই কতটুকু তাপমাত্রায় গলে যাবে সেটা বলে দেবে। তারপর তুমি তুলনা করবা যে তাপ কতটুকু তৈরি হয়েছে আর গলে যাওয়ার তাপ কত। যদি দেখো তাপ বেশি তৈরি হয়ে গেছে তুমি বলবা গলে যাবে, সহ্য করতে পারবে না, তুমি বলবা গলে যাবে, সহ্য করতে পারবা না। তাহলে সেই হিসেবে এই যে তাপ তৈরির এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। বর্তনীতে তাপ তৈরি হলে বর্তনী উইথস্ট্যান্ড করতে পারবে কিনা, নাকি বর্তনীতে সমস্যা হবে, বর্তনী গলে যাবে, সেই বিষয়টা আমরা এখান থেকে দেখব। ঠিক আছে, আচ্ছা আর কি আসতে পারে, আর আসতে পারে সর্বশেষ যেটা একটা পেইড কোশ্চেন, একদম মনে করো পেইড কোশ্চেন। পেইড কোশ্চেন মানে বোঝো যে এই জিনিস আসবেই, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। যদি চলতড়িৎ থেকে দুইটা সিকিউ করে, একটা সিকিউ করবেই এই হুইটস্টোন ব্রিজ নিয়ে। হুইটস্টোন ব্রিজে আমরা দেখছি এরকম 4টা রোধ থাকে এবং কোশ্চেন করে প্রথমেই যে এইটা সাম্য অবস্থায় আছে কিনা, সাম্য অবস্থায় আছে কিনা এই কোশ্চেনটা ঘুরিয়ে করতে পারে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় কিনা। যদি দেখি সাম্য অবস্থায় আছে তাহলে তড়িৎ প্রবাহ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে হবে না, যদি দেখি সাম্য অবস্থায় নাই তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। তাহলে এই ক্ষেত্রে সাম্য অবস্থায় আসছে কিনা বোঝার তো একটাই সূত্র তুমি জানো, ওই এইটাকে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস আকারে বলে। আমি এই ক্ষেত্রে যেহেতু এই আর ওয়ান আর টু দিছি তাই আমি লিখছি আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু আর থ্রি বাই আর ফোর, এইভাবে আমি দেখাইছি। যদি এই দুইটার মান সমান হয় তাহলে তুমি বলবা যে হ্যাঁ সাম্য অবস্থায় আছে। যদি সমান না হয় তারপর ঘ নাম্বারের কোশ্চেন আসে যে তুমি আর ফোর বা আর থ্রি বা আর ওয়ান বা আর টু কত রোধ কোন অবস্থায় লাগালে এটা সাম্য অবস্থায় আসবে। তাহলে পরের কোশ্চেনটা কি হয়, কত রোধ কোথায় কিভাবে লাগালে সাম্য অবস্থায় আসবে। কিভাবে বলতে কি বোঝাচ্ছে, যে 4 ওহম রোধ লাগাইলে ধরো সাম্য অবস্থায় আসবে, সেটাকে আমি সমান্তরালে লাগাবো নাকি শ্রেণীতে লাগাবো। তাহলে আমার ওই হিসেবে দেখতে হবে, আগে বের করে নেবো কি সাম্য অবস্থায় আসার জন্য কত প্রয়োজন, তারপর দেখবো কত আছে, তারপর হিসাব করবো যে সমান্তরালে বসাবো নাকি শ্রেণীতে বসাবো। এইটা হচ্ছে চলতড়িৎ অধ্যায় জীবনে কোনো একবার করছে সে এই হুইটস্টোন ব্রিজের ম্যাথ করছে। এই জিনিসটা যদি কেউ ছেড়ে আসে সে বোকামি করছে। কেউ ধরো অনেক কঠিন একটা ম্যাথ সেই রকম সহজ মানে হচ্ছে করে আসলো আর হুইটস্টোন ব্রিজ বাদ দিয়ে আসলো, আমি বলবো সে বোকামি করছে, কারণ সে ইজিলি আরো এনশিওরড হয়ে আনসার করে আসতে পারতো। এটা এমন একটা জিনিস। ওকে ঠিক আছে, ওকে এরপর চলো, এরপর কি আসছে, এরপর আসছে হচ্ছে এই যে সর্বশেষ শান্টের কিছু ম্যাথ আমরা আসতে দেখছি।
যে কোনো একটা গ্যালভানোমিটার, তার সাথে 1 ওহম রোধের একটা শান্ট আছে, তাহলে যদি এত ভোল্টের বিদ্যুৎ প্রবাহ করি, শান্টের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। এবং এই ক্ষেত্রে শান্টের প্রবাহকে আমরা আইএস দিয়ে প্রকাশ করি, গ্যালভানোমিটার প্রবাহকে আইজি দিয়ে প্রকাশ করি। একটা সূত্রও আছে, সূত্রটা কি, এই যে আইএস সমান হচ্ছে জি বাই এস প্লাস জি, তার সাথে মোট প্রবাহ গুণ। যদি কেউ বলে যে আমি আইজি বের করতে চাই, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কি কত পরিমাণ যায় বের করতে চাই, আমি বলবো হচ্ছে আইজি সমান হচ্ছে এস বাই জি প্লাস এস ইন্টু আই। সো এটাতে কিন্তু ইজিলি বের করা যায়। বইতে আবার কিছু কিছু দেখবা উদাহরণ আছে যেখানে এরকম এত সহজভাবে বলে নাই, বলছে 99% যদি শান্টের মধ্য দিয়ে যায়, 99% যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, অর্থাৎ কত অংশ কোন দিক দিয়ে যাবে এই টাইপের ম্যাথ আসতে পারে। কত অংশ কোন দিক দিয়ে যাবে, 80%, 99%, 95%, এরকম পার্সেন্ট দিয়ে কিন্তু দিতে পারে। সো সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবা। এবং একটা কোশ্চেন আসতে পারে শান্টের ক্ষেত্রে যে গলে যাবে কিনা, ওই ক্ষেত্রে যেমন আমি ওই যে জুলের সূত্র দিয়ে বের করছিলাম, শান্টের ক্ষেত্রে আমি তাই করব। শান্টের ক্ষেত্রে ধরো আমাকে বলে দিল যে শান্ট হচ্ছে 1 ওহম রোধের, কত বললো, 1 ওহম। তুমি এইবার বের করলা যে শান্টের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ যাবে 5 অ্যাম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহ যাবে 5 অ্যাম্পিয়ার। তোমাকে জিজ্ঞাসা করলো যে শান্টের সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা সর্বোচ্চ যে গলন তাপ সেটা তো এত, তো যদি এর মধ্য দিয়ে 5 মিনিট বিদ্যুৎ প্রবাহিত হয় শান্টের মধ্য দিয়ে, শান্টটা কি টিকবে নাকি গলে যাবে, এই কথা ধরো জিজ্ঞাসা করলো। তখন তুমি কি করবা, তোমার কাছে আই আছে, আর আছে, টি আছে, আই স্কয়ার আর টি দিয়ে তুমি এইচ বের করে দিবা। এইচ বের করে দেখবা তুলনা করে যে হ্যাঁ আমার যে তাপটা দেওয়া আছে তার সাথে মেলে কিনা, তার থেকে বড় কিনা, বড় হইলে বলবো গলে যাবে, ছোট হইলে বলবো গলবে না, তাই না। ব্যাস, তাহলে এই হচ্ছে কিন্তু আমার চলতড়িৎ। চলতড়িতে এই বাদে আর কোনো সিকিউ আসার কোনো সম্ভাবনা নাই। চলতড়িতে এই বাদে আর কোনো সিকিউ আসার সম্ভাবনা নাই, এটা নিশ্চিত থাকো। এরপর আসছে কি, এরপর আসছে ভৌত আলোক বিজ্ঞান। তোমরা লাকি যে 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায় এরকম 3টা মেগা অধ্যায় তোমাদের নাই। এই অধ্যায় থাকলে এই স্থির তড়িৎ তো অলরেডি তোমার মনে হইতো কি 4-5 করতে গিয়ে জান বের হয়ে যাইতো। ওকে, চলো এরপরের অংশটা দেখি আমরা। দেখো, আচ্ছা পিডিএফ আমি একটু পর দিয়ে দিচ্ছি তোমাদেরকে ড্রাইভে, বুঝছো, আমি একটু পর পিডিএফ তোমাদের ড্রাইভ করে আলাদাভাবে এই গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এরপর কি, ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানের ক্ষেত্রে সব থেকে কমন যেটা আসছে এবং সব থেকে ইজি, এত ইজি এক্সপেক্ট কইরো না, কিন্তু চলে আসতে পারে যদি ভাগ্য ভালো থাকে, সেটা হচ্ছে এই যে ডি ব্রগলি যে সূত্র, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্যের যে শক্তি নির্ণয়, এই শক্তি নির্ণয় সম্পর্কিত আসছে। বলে দিচ্ছে কমলা আলোর তরঙ্গ দৈর্ঘ্য অত, তাহলে কমলা আলোর শক্তি কত, তাহলে তুমি সেই ক্ষেত্রে কি, এই যে ইকুয়াল টু এইচ নিউ, এই নিউকে ভাঙলে আমরা এই লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, এই ল্যামডার মান দিয়ে তুমি ই এর মান বের করতে পারছো। এটা সব থেকে ইজি জিনিস, সব থেকে ইজি জিনিস। কিন্তু ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টা একটা ইজি এমন জিনিস, তুমি যদি কোনো অধ্যায় না পারো তাপগতিবিদ্যা বাদে, ভৌত আলোক বিজ্ঞান ক্যান সেভ ইউ। ভৌত আলোক বিজ্ঞান ক্যান সেভ ইউ, কারণ এখানে লিটারালি 3টা কনসেপ্ট আছে যেখান থেকে সিকিউ আসে আর কিচ্ছু আসে না। 3টা কনসেপ্ট আসে যেখান থেকে সিকিউ আসে আর কিচ্ছু আসে না। প্রথমটা তো বলেই দিছি, এটা তো হাতের মোয়া, এটা তো হাতের মোয়া। এরপর আমার মতো 2টা কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট কি, ব্যতিচার সম্পর্কিত, দ্বিচির সম্পর্কিত যত ম্যাথ আছে। কিরকম দেখো, ব্যতিচার ঝালর এবং দ্বিচির সম্পর্কিত, এইটা আসবে আসবে আসবে। আমি তোরে বলে গেলাম, আমি আসিফ মাহমুদ জীবন তোরে বলে গেলাম, ব্যতিচার ঝালর এবং ইয়ং এর দ্বিচির গুণাঙ্ক নিয়ে যেই টপিক বলবো এখানে, এই যে আমি 4টা টপিক লিখছি, এর মধ্যেই তোর 10 মার্কের কোশ্চেন আসবে নিশ্চিত। কি, একটা আসবে হচ্ছে উৎস ও পর্দার দূরত্ব। দেখো প্রশ্ন আসতে পারে উৎস ও পর্দার দূরত্ব, যেটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করি, সেটা নির্ণয় করো। প্রশ্ন আসতে পারে দুইটা যে চিড়, এই দুইটা চিড়ের বা দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অথবা প্রশ্ন আসতে পারে দুটি অন্ধকার বা দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান নির্ণয় করো, যেটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি। 3টাই একটা সূত্র দিয়ে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে বিটা। বিটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2d। বিটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2d, অর্থাৎ যখন আমরা উজ্জ্বল ডোরা দেখি তখন হচ্ছে n ল্যামডা ডি বাই 2d, এবং যখন আমরা এরকম 2n + 1/2 ল্যামডা ডি বাই 2d দেই, তখন আমরা অন্ধকার ডোরা খুঁজে পাই। আমরা জানি উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমরা বলি গঠনমূলক ব্যতিচার, অন্ধকার ডোরার ক্ষেত্রে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার, এইটাও বের করা হয়। দেখো তোমাকে সব মান বলে দিচ্ছে, তোমার n এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে, n এর মান। যদি দেখো n এর মান জোড়, n এর মান জোড়, তুমি বলো হ্যাঁ এটা গঠনমূলক ব্যতিচার, এই সিকিউ আসছে। যদি দেখো n এর মান বিজোড়, n এর মান কি বিজোড়, তখন তুমি কি বলো, তুমি বলো হ্যাঁ এটা ধ্বংসাত্মক ব্যতিচার। কি বলো, এটা ধ্বংসাত্মক ব্যতিচার। এই টাইপের কোশ্চেন আসছে। তোমাকে পর্দা এবং যে স্লিট এর মধ্যবর্তী দূরত্ব, দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব সব বলে দিছে, বলছে এখানে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে এবং বিটার মান বলে দিছে, দিয়ে বলতেছে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে নাকি ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া যাবে। জাস্ট n এর মান দিয়ে তুমি বের করতে পারছো।
তাহলে এই 3 টাইপের কোশ্চেন আসতে পারে, এবং বিশ্বাস করো তুমি অলরেডি একটা সিকিউ কমন পেয়ে গেছো। আর কি আসতে পারে? ডোরার প্রস্থ আসতে পারে। ডোরার প্রস্থ আরো ইজি, ওইটাকে জাস্ট আরো 2 দিয়ে যদি ভাগ করো, অর্থাৎ এটাকে আমি স্মল বি দিয়ে প্রকাশ করি, যদি ল্যামডা ডি বাই 4d, ওই দেখো ওখানে 2d ছিল, এখানে আরো 2 দিয়ে ভাগ করছি, তখন আমি পেয়ে যাবো হচ্ছে ডোরার প্রস্থ। এই কোশ্চেনটা অন্য আরেকভাবে আসতে পারে, যেটাকে আমরা বলি কৌণিক সরণ। হ্যাঁ, এই যে ধরো এইখানে ছিল, এইখানে এই যে এখানে যে কোণাটা তৈরি হলো, এটাকে বলা হয় কৌণিক সরণ। কৌণিক সরণ বের করার উপায় কি? এ সাইন থিটা সমান হচ্ছে এন ল্যামডা। এ সাইন থিটা কি বলো? এন ল্যামডা। এখানে এ হচ্ছে এই যে দুইটা স্লিটের মধ্যবর্তী যে দূরত্ব ধরছিলাম সেইটা। এন দিয়ে কি বোঝায় জানো? কততম উজ্জ্বল বা কততম অন্ধকার ডোরা, সেটা আমরা এন দিয়ে প্রকাশ করতে পারি। ধরো কোশ্চেন দিল, এখানে যেমন লিখছি আমি, দশম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? কি বলছে? দশম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? তুমি কি করবা? তুমি এইটার মান জানো, তুমি এন এর মান 10 পেয়ে গেলা, তাই না? তুমি ল্যামডার মানও জানো যে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো, জাস্ট তুমি এখান থেকে থিটার মান বের করতে পারবা, ব্যাস তোমার 10 মার্ক কনফার্ম। তোমার গ এবং ঘ কনফার্ম। ভৌত আলোক বিজ্ঞান থেকে কোশ্চেন আসবে, এর মধ্যেই আসবে, তোমার মার্ক কনফার্ম হয়ে গেল। আর কি আসতে পারে? আর একটা জিনিস আসতে পারে, যে এটা তুমি বাচ্চাকালে প্লেতে পড়ছো, সেটা হচ্ছে পথ পার্থক্য সমান হচ্ছে ল্যামডা বাই 2 পাই ইন্টু দশা পার্থক্য। এই সূত্র তো জানো, এই সূত্রটা বারবার উলট পালট হয়ে যায়, বাট দিন শেষে তুমি ঠিক করতে পারবা পথ পার্থক্য। এটা আমি উল্টো বলতে পারি যে দশা পার্থক্য সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এইখানেও ম্যাথ আসতে পারে, পথ পার্থক্য বলে দিল, দশা পার্থক্য বের করতে হবে, দশা পার্থক্য বলে দিল, পথ পার্থক্য বলে দেবে। তো এত এত সহজ আসলে এমসিকিউ এর জন্য এটা সিকিউতে আসাটা আমি বলবো ইনজাস্টিস। সুতরাং ভৌতালোক বিজ্ঞানে একটাই জিনিস আছে যেটা সিকিউতে আসতে পারে, সেটা হচ্ছে এইটা, এর বাইরে আসবে না। আমি তোমার চ্যালেঞ্জ দিয়ে বললাম, এর বাইরে আসবে না, এর বাইরে আসার কোনো সম্ভাবনা নাই। ওকে, ঠিক আছে। এরপর কি আসছে? এরপর আসছে হচ্ছে হ্যাঁ, এবার আসে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এইটা আরেকটা অধ্যায় যেটা তুমি মজায় মজায় আনসার করতে পারো ভাই। সেকেন্ড পেপার ইজি যদি তুই আনসার করে আসতে পারিস। সেকেন্ড পেপারের এমসিকিউ আগামীকাল রাত 8:30টার সময় করাবো। আগামীকাল রাত 8:30টার সময় 24 সালের যত বোর্ড আছে প্রত্যেকটা এমসিকিউ খুঁটিয়ে খুঁটিয়ে করানো হবে, বুঝছো? তো এইটা একটুখানি দেখো। আধুনিক পদার্থবিজ্ঞানের প্রথমেই যে কোশ্চেনটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে, সেটা হচ্ছে সূচন কম্পাঙ্ক কত। প্রশ্নটা কি? সূচন কম্পাঙ্ক কত। তোমাকে কার্যাপেক্ষক বলে দিছে, বলতেছে সূচন কম্পাঙ্ক কত। এই জিনিসটা একদম ইজি, তোমাকে জাস্ট সূত্রটা জানতে হবে। যে সূচন কম্পাঙ্কের কনসেপ্টটা বোঝে না, সে যদি জাস্ট সূত্র জানে তাও সে আনসার করতে পারবে। বাট আমি বলবো এই মুহূর্তে তো কনসেপ্ট বোঝারও টাইম নাই, বাট তুমি জিনিসটা দেখে রাখো যে এই ম্যাথটা কিভাবে করতে হয়। সূচন কম্পাঙ্ককে আমরা কি বলি? ল্যামডা হচ্ছে হ্যাঁ, এই যে ল্যামডা নট, হ্যাঁ, সূচন কম্পাঙ্ক সমান হচ্ছে কি? এই যে এইচ সি বাই এই যে এটাকে আমরা বলি হচ্ছে কার্যাপেক্ষক। এটাকে কি বলি আমরা? কার্যাপেক্ষক। হয় তোমার সূচন কম্পাঙ্ক দেবে, কার্যাপেক্ষক বের করতে বলবে, অথবা কার্যাপেক্ষক দেবে, সূচন কম্পাঙ্ক বের করতে বলবে। যে কোনো একটা নিশ্চিত থাকো, যদি এই সম্পর্কিত ম্যাথ দেয় যে কোনো একটা বের করতে বলবে। ঘ নাম্বার একটু কঠিন করে, কিরকম বলে? ফটো ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে কিনা। কারণ এখানে দেখো সিচুয়েশনটা কিরকম, এই বি একটা বিন্দু, এ একটা বিন্দু, এখানে সূর্যের আলো পড়তেছে, আলো পড়ে কিন্তু এই জায়গায় বিদ্যুৎ তৈরি হচ্ছে। সো এই যে আলো থেকে বিদ্যুৎ, আমরা বলি ফটো ইলেকট্রিসিটি, তাই না? সো ফটো ইলেকট্রিসিটি তৈরি হবে কিনা, ধরো বললো যে 3 ভোল্ট বা 4 ভোল্ট, 4 ভোল্ট বিভব আমি দিলাম, তাহলে আমার এখানে ফটো কারেন্ট আমি পাবো কিনা। সো দেখো, একটা নির্দিষ্ট বিভব লাগে ফটো ইলেকট্রিসিটি পাওয়ার জন্য, ওটাকে আমরা বলি সূচন বিভব, ঠিক আছে? সো ওই বিভবটা 3 ভোল্ট সেই বিভবের সমান কিনা, বা তার থেকে কম কিনা, তার থেকে বেশি কিনা, সেটা আমার দেখতে হবে। যদি আমি দেখি যে আমার 3 ভোল্ট বা 3 ভোল্ট আমার কম আসলে সূচন বিভবের থেকে, তাহলে আমি বলবো সম্ভব না। যদি দেখি বেশি, তাহলে বলবো সম্ভব। তাহলে আমি কিভাবে বের করবো? আমি আগে ভোল্টটা বের করবো, যে আসলে ফটো কারেন্ট পাওয়ার জন্য আমার ন্যূনতম কত বিভব লাগবে। সো এই ক্ষেত্রেও আমি যে এই জাস্ট এই সূত্রটা প্রয়োগ করব, যে ইভি নট এই হচ্ছে আমার সেই ন্যূনতম বিভব, ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা মাইনাস কার্যপেক্ষ। এইখানে এই ভি নটের মান আমি বের করব। যদি আমি দেখি এই ভি নটের যে মান পাইছি, সেই ভি নটের মানটার থেকে আমার যেই বিভবটা দেওয়া হয়েছে, যে নির্দিষ্ট বিভবটা প্রয়োগ করা হয়েছে, সেই বিভবটা বেশি, আমি বলবো হ্যাঁ ফটো ইলেকট্রিসিটি তৈরি হবে, কোনো সমস্যা না। যদি আমি সমানও দেখি তাও বলবো হ্যাঁ তৈরি হবে। কিন্তু যদি এমন হয় যে ভি নটের মান অনেক বড়, আমাকে যে ভি দিছে তার থেকে, আমি বলবো হ্যাঁ আমার আরো বেশি বিভব লাগবে এই ফটো ইলেকট্রিসিটি তৈরির জন্য, হবে না, তোমার ওই বিভব দিয়ে আমার হবে না। এই টাইপের ম্যাথ আসে, ফটো ইলেকট্রিসিটির সাথেই এই সূচন বিভবের এইভাবে মিল করাই দেয়, বুঝছো? ঠিক আছে, ওকে। এরপর কি আসছে? এরপর আসছে হচ্ছে নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভবের একটাই সূত্র, পরীক্ষায় আসলে ওই একভাবেই আনসার করতে হয়, সেটা হচ্ছে এই যে যেটা আমরা মাত্র দেখাইলাম। নিবৃত্তি বিভব জিনিসটা কিরকম? যে সূচন বিভবের ক্ষেত্রে ইলেকট্রিসিটিটা ছুটে গেল, প্রশ্ন আসে নিবৃত্তি বিভব এত,
ইলেকট্রিসিটি যদি ছুটে যায়, একটা ইলেকট্রন যদি ছুটে যায়, ইলেকট্রনের বেগ কত? তো আমার দেখো এইটাও শক্তি, এইটাও শক্তি, এটা গতি শক্তি, এইটাও শক্তি, তাই না? তাহলে দুই শক্তিকে সমান করে আমার তো বিভব বলে দেবে, নিবৃত্তি বিভব বলে দেবে, বলে দিলে আমি এখান থেকে এই যে ভি এর মান বের করতে পারবো যে হ্যাঁ ইলেকট্রনের ভর তো আমি জানি, তাহলে ইলেকট্রনের বেগ এত হবে। অথবা এরকম বললো, ইলেকট্রনের বেগ বলে দিল, ইলেকট্রনের ভর তো তুমি জানোই, সেখান থেকে তুমি নিবৃত্ত বিভবও বের করতে পারবা। তাহলে কিন্তু কঠিন টাইপের ম্যাথ এই দুইটাই আছে, আর নাই। আলহামদুলিল্লাহ। এইবার যা আছে সেটা হচ্ছে আপেক্ষিকতা। এই ম্যাথ করতে করতে তোমাদের মাথা চুল পেকে গেছে, তোমরা ঝানু হয়ে গেছো। কি ম্যাথ? আপেক্ষিকতার ধরো তিন ধরনের আপেক্ষিকতা আছে। একটাকে আমরা বলি হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, একটাকে আমরা বলি ভর বৃদ্ধি, আর এটা হচ্ছে কাল দীর্ঘায়ন। দৈর্ঘ্যেরই কেবল সংকোচন হয় যখন আমরা আলোর গতির কাছাকাছি গতিতে থাকি, এবং সেক্ষেত্রে সূত্র হচ্ছে L = L নট 1 - v²/c²। এক্ষেত্রে তুমি ভালো করেই জানো L নট হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, L হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য। অন্য ক্ষেত্রেও তাই, m নট হচ্ছে গতি, m নট যেটা সেটা হচ্ছে আমার আমি ঠিক বললাম না, L নট হচ্ছে আমার স্থির অবস্থায় দৈর্ঘ্য, আর L হচ্ছে আমার গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। m নট হচ্ছে স্থির অবস্থায় ভর, m হচ্ছে গতিশীল অবস্থায় ভর। t নট হচ্ছে স্থির অবস্থায় ভর, t হচ্ছে গতিশীল, t নট হচ্ছে গতিশীল অবস্থায় স্থির অবস্থায় সময়, t হচ্ছে গতিশীল অবস্থায় সময়। সো এইখান থেকে প্রশ্ন কিরকম আসে? প্রথমে আসে দৈর্ঘ্য সংকোচন নিয়ে প্রশ্ন। কিরকম আসে? মহাকাশযান, দেখো মহাকাশযান ও মাঠের সাইজ, এরকম টাইপের ম্যাথ আসে যে 0.5c তে একটা মহাকাশযান যাচ্ছে, তাইলে স্থির অবস্থায় তার যে দৈর্ঘ্য, এখন তার দৈর্ঘ্য কিরকম পরিবর্তন হবে। তাহলে তোমার এই ক্ষেত্রে দৈর্ঘ্য তুমি নিশ্চিত জানো, দৈর্ঘ্যের সংকোচন হবে, কতটুকু সংকোচন হবে এবং দৈর্ঘ্য কিরকম হবে। ধরো বললো মহাকাশযানের দৈর্ঘ্য ছিল হচ্ছে 500 মিটার, তাহলে এখন তার দৈর্ঘ্য কত হবে 0.5c তে যদি যায়? ইজি না বের করা? ইজি। কিন্তু আবার মহাকাশযান যাচ্ছে, তার নিচে একটা মাঠ আছে, তাহলে মহাকাশযানের তুলনায় বা মহাকাশযান থেকে যে মাঠের দিকে তাকাবে, সে মাঠটিকে কতটুকু দেখবে। মানে এই যে তুলনাগুলো, এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে আসে। ভর বৃদ্ধির ক্ষেত্রে ইজি। ভর বৃদ্ধিতে একটা বিশেষ অনুসিদ্ধান্তের মতো জিনিস আসে যে কোনো একটা 0.5 বা 0.7 বা 0.1 বা 0.2 এত গতিতে, 0.2c, হ্যাঁ এরকম গতিতে একটা মহাকাশযান যাচ্ছে, সে একটা গ্রহের পাশ দিয়ে গেল। গ্রহ একটা মহাজাগতিক জিনিস না? তখন সে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই মহাকাশযানের সাপেক্ষে গ্রহের ভর বা গ্রহের ঘনত্বের কোনো পরিবর্তন আসবে কিনা? কি বলো? ঘনত্বের কোনো পরিবর্তন আসবে কিনা? কেন ঘনত্বের পরিবর্তন কি? আরে ভাই আমরা তো জানি সমান হচ্ছে m/v, সমান m/v। এখন আমি যখন গতিশীল অবস্থায় যাব, আমি যখন c এর কাছাকাছি গতিতে যাব, 0.2c 0.3c, যখন c এর সাথে তুলনীয় গতিতে যাব, তখন তো ভর বাড়বে। এখন ভর যদি বাড়ে তাহলে ঘনত্বও বাড়বে না? তাহলে স্থির অবস্থায় গ্রহের যে ভর, গতিশীল অবস্থায় বা আমার তুলনায়, আমি ধরো গতিশীল, সেই রকম বেগে গতিশীল, আমার তুলনায় অনেক বেশি ঘনত্বের হবে না? তো ঘনত্বের পরিবর্তন আসতে পারে। সব থেকে কমন এবার যেটা, সেটা আমি বলি, যেটা যদি স্থির, এই আমার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে যদি টিপিক্যাল কোশ্চেন করতে চাই এবং বলে যে না দুইটা কোশ্চেন করেন, একটা ইজি আর একটা কঠিন, ইজি কোশ্চেনটা হবে হচ্ছে এই কাল দীর্ঘায়ন নিয়ে। পৃথিবীতে ছিলা, তোমার বয়স 35, তোমার ভাইয়ের বয়সও 35, তোমার হচ্ছে পৃথিবীর বয়স অনুসারে 5 বছর ধরে তুমি হচ্ছে মহাকাশে আসো, যখন তুমি ফেরত আসবা, এত বেগে যদি চলতে থাকো, তাহলে ফেরত আসলে তোমার বয়স কত হবে। অর্থাৎ এই যে মহাকাশচারীর বয়স, এই নিয়ে যে কি পরিমাণ কোশ্চেন হয়, ইউ হ্যাভ নো আইডিয়া। মহাকাশচারীর বয়স সম্পর্কিত যে ম্যাথগুলো আছে দেখবা যে হ্যাঁ দুইজনের বয়স সমান ছিল, তারপর এর বয়স 39 থেকে 41 হইলো, অর্থাৎ পৃথিবীতে যে আছে তার 2 বছর বয়স বাড়ছে, তাহলে কাল তো দীর্ঘায়ন হয়। যে 2 বছর পর ফেরত আসবে, সে যদি 0.2c বেগে এতদিন ঘুরে বেড়ায়, তাহলে তার বয়স কত হবে? বুঝতে পারছো কি টাইপের কোশ্চেন আসে? আবার অনেক সময় ঘড়ির কোশ্চেনও আসে যে নিচে 5 সেকেন্ড অতিবাহিত হইলো, মহাকাশ জানে কত সেকেন্ড অতিবাহিত হবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই যে মহাকাশচারীর বয়স বা সময় সম্পর্কিত যে দীর্ঘায়নের বিষয়টা, এইটা এইটা এইবার বোর্ডের কোশ্চেনে আসার অনেক বড় সম্ভাবনা আছে। এবং আমি নিশ্চিত, আমি 90%, 90 না 90 কম হয়ে গেল, আমি 99% নিশ্চিত যে এই নিয়ে একটা সিকিউ চলে আসছে। যে বোর্ডেই তুমি থাকো না বাবা, এই নিয়ে একটা সিকিউ তুমি পাবা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে কোশ্চেন করবে, কাল দীর্ঘায়ন নিয়ে কোশ্চেন করবে না, এটা অসম্ভব, এটা অসম্ভব। ঠিক আছে? ওকে, তাহলে কাল দীর্ঘায়ন হয়ে গেল, আমাদের এই অধ্যায়টা কিন্তু শেষ। এইবার আসছে হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। খুবই ডিস্টার্বিং একটা অধ্যায়। কেন ডিস্টার্বিং? এত হিউজ পরিমাণ সূত্র, তোমরা এমসিকিউতেই এই অধ্যায় নিয়ে ঘাবড়ে যাবা, এমসিকিউতেই অধ্যায় নিয়ে ঘাবড়ে যাবা। কিন্তু এই অধ্যায়ের কিছু কিছু স্পেশাল অ্যাসপেক্ট আছে, যেই অ্যাসপেক্টে তুমি খুব ইজিলি ম্যাথ করে বের হয়ে আসতে পারবা।
সেই অ্যাসপেক্টটাই আমি প্রথমে লিখে দিছি। দেখো তিনটা জিনিস আছে, বললো তেজস্ক্রিয় পরমাণু যেটা, হ্যাঁ তেজস্ক্রিয় নিউক্লিয়াস, তার অর্ধায়ু, গড়ায়ু এবং ক্ষয় ধ্রুবক, এই তিনটা জিনিসকে না এক সূত্র দিয়ে বের করা যায় জানো। এই তিনটা জিনিসকে এই একটা সূত্র দিয়ে বের করা যায়। এ দেখো এই যে টাউ, টাউ হচ্ছে গড়ায়ু, টাউটা কি বলো, গড়ায়ু। তাহলে টাউ সমান কি, টাউ সমান হচ্ছে 1/λ, এই ল্যামডাটা হচ্ছে ক্ষয় ধ্রুবক, ল্যামডাটা কি ক্ষয় ধ্রুবক। আর এই যে টি, এই যে টি হাফ, হ্যাঁ এই টি হাফ সমান হচ্ছে অর্ধায়ু, টি হাফ সমান কি বলো, অর্ধায়ু। তাহলে তুমি জানো যে কি করা যায় বলো তো, যে এক সূত্র দিয়ে আমি অর্ধায়ু, গড়ায়ু, ক্ষয় ধ্রুবক নির্ণয় করতে পারি। তোমাকে একটা তেজস্ক্রিয় পরমাণুর কথা বলবে, তেজস্ক্রিয় পরমাণুর ক্ষেত্রে মোস্ট প্রবাবলি গ নাম্বারে যে কোশ্চেন বলতে পারে সেটা হচ্ছে হারানো ভর, হারানো ভর নির্ণয় করো, এটা আসতে পারে। আমি নিচে লিখছি হারানো ভরে আসছি, ঘ নাম্বারে এই কোশ্চেন আসবে যে অর্ধায়ু নির্ণয় করো। অথবা এই কোশ্চেনটা আরো আপ টু ডেট করলো, বললো কতটুকু অবশিষ্ট আছে। দেখো কোশ্চেনটা কি করলো, কতটুকু অবশিষ্ট আছে, তখন এই সূত্র আমরা ফলো করবো, এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, একদম ইজি সূত্র। এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি কিভাবে ইউজ করতে হয়, ধরো তোমাকে বললো, আমি এটাও লিখে রাখছি, ধরো তোমাকে বললো একটা নিউক্লিয়াসে 40% ক্ষয় হয়ে গেছে, তাহলে এখন এই জায়গার ক্ষয় ধ্রুবক তুমি বের করো। তুমি কি করবা, তুমি বলবা আচ্ছা সূত্রটা কি ছিল, দেখো এইটাকে আমি লিখতে পারি না এরকম, এন বাই এন নট সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, লিখতে পারি না। তো এইটাকেই যদি আমি প্রসেস করতে পারি এই অনুসারে, তাহলে আমি করতে পারবো কিভাবে, দেখো এন বাই এন নট লিখছিলাম না, এন কিন্তু 40% ক্ষয়ে গেছে, এন কত পার্সেন্ট ক্ষয়ে গেছে, 40% ক্ষয়ে গেছে, তাহলে কত পার্সেন্ট আছে আর 60% আছে। আমি এটাকে লিখতে পারবো এন মানে হচ্ছে 0.6 n0, অর্থাৎ আদি অবস্থায় যা ছিল তার 0.6% এখনো বেঁচে আছে, অর্থাৎ এখানে লিখলাম কি 0.6 n নট বাই n নট, n নট n নট কেটে গেল, এই 0.6 সমান তখন এইটা। এখান থেকে ইজিলি এই ল্যামডার মান বের করা যাবে না বলো, ইজিলি বের করা যাবে। বোঝা গেছে আমরা ব্যাপারটা যে কিভাবে অ্যাকচুয়ালি সূত্রটা ইউজ করতে হয়। মূল সূত্র কিন্তু এটা ছিল মাইনাস ডিএন বাই ডিটি ইকুয়াল টু ল্যামডা এন, হ্যাঁ এটা দিয়েও অ্যাকচুয়ালি করা যায়, এটা দিয়েও অ্যাকচুয়ালি করা যায়। ওকে, তাহলে যদি তোমার সিকিউ আসে এই পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, তুমি আনসার তখনই করবা যখন তোমার মনে হবে না আমি এই স্টেপগুলো জানি, আমার কাছে জিনিসগুলো কমন, তখনই কেবলমাত্র এটা আনসার করবা, সাহস করবা। তাহলে কি বলো, অর্ধায়ু, গড়ায়ু এবং ক্ষয় ধ্রুবক এক সূত্র দিয়ে হইলো। যদি অবশিষ্ট থাকার কথা বলে বা আরো একটু অন্য মান থাকে, তাহলে তুমি এই যে এই সূত্র দিয়ে সরাসরি করতে পারো, এই যে এই সূত্র দিয়ে সরাসরি করতে পারো, ব্যাস। ওকে, তাহলে এই জায়গা থেকে আর কি কোশ্চেন আসে, দেখো আর একটা কোশ্চেন, ওই যে বললাম যে ভর ত্রুটি, ওই যে হারানো ভর বললাম, ভর ত্রুটি মেলানো যায় না। লেফট সাইডে আমার যে নিউক্লিয়াসটা, এটা ভাঙনের পূর্বে যে ভর ছিল, ভাঙনের পর ভর মিলিয়ে দেখা যায় যে ভর হারাই গেছে, এটাকে বলা হয় ভর ত্রুটি। তো ভর ত্রুটি সূত্রটা কিন্তু সরাসরি আছে, ডেল এম সমান কি জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন, সেইখান থেকে আমি জাস্ট এমটা অর্থাৎ পরের যে ভর সেটা আমি বিয়োগ দেবো, অর্থাৎ আগের ভর থেকে আমি পরের ভরটা বিয়োগ দেবো, এটা দিয়ে আমার ভর ত্রুটি বের করা যায়। খুবই ইজি ম্যাথ, জাস্ট বইতে একটা সিকিউ দেখো যেখানে ভর ত্রুটি বের করছে, আর কিছু লাগবে না, একটা সিকিউ, এখানে অ্যাটমিক মাস ইউনিটে থাকে, সেখান থেকে বের করার একটা হিসাব আছে, আর কিচ্ছু লাগবে না। যেহেতু আমার সময় কম সময় শেষ করতে চাচ্ছি, সেই জন্য আমি দ্রুত বলে যাচ্ছি। আর একটা কোশ্চেন, এটা যদি গ নাম্বারে দেয়, অনেক সময় ঘ নাম্বারে একটা কোশ্চেন দেয় যে এইখানে যে পরিমাণ ভর হারানো গেছে বা খোয়া গেছে, সেখান থেকে কি পরিমাণ শক্তি তৈরি করা যেত। তুমি তো জানো ভর শক্তি সমীকরণ কি, ইকুয়াল টু এমসি স্কয়ার না, তাহলে তোমাকে জাস্ট ওই জন্য প্রভোগ করতেছে যে হ্যাঁ তুমি হারানো ভর বের করছো, এবার হারানো শক্তি বের করো, যে ওখান থেকে কি পরিমাণ শক্তি উৎপন্ন হইতো। ওকে, তারপর কি আসছে সামনের দিকে, সর্বশেষ এই অধ্যায় কিন্তু ওই যে আমরা গুণগত রসায়নে যেগুলো পড়ছিলাম, যে একটা কক্ষপথ, হ্যাঁ সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, এই কক্ষপথের যে ব্যাসার্ধ, কক্ষপথের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ এবং বেগের আলাদা আলাদা সমীকরণ আছে, তোমাকে সব বলে দিছে, সমীকরণে বসায় তোমার কিন্তু মান বের করতে হবে। সো এই অধ্যায়ের জন্য হইলেও ভি এর সমীকরণ কি, আর এর সমীকরণ কি, ই এর সমীকরণ কি, কক্ষপথের যে শক্তির সমীকরণ কি, এই তিনটা সমীকরণ তোমার মুখস্থ থাকা মাস্ট। ওই সমীকরণ, যেই সমীকরণ তুমি ম্যাথে ইউজ করতে পারবা, কোন সমীকরণ, যেই সমীকরণ তুমি কিসে ইউজ করতে পারবো বলো, ম্যাথে ইউজ করতে পারবা, ভি, আর এবং ই, এই তিনটার সূত্র তোমার মনে রাখতে হবে। ওকে, আচ্ছা আর যেইটা লাগতে পারে সেটা হচ্ছে, মনে করো এই যে অনেকগুলো কক্ষপথ ছিল, তৃতীয় কক্ষপথ থেকে একটা হচ্ছে প্রথম কক্ষপথে ফেরত আসলো, বলল এই জায়গাতে আমি যে শক্তি পাইলাম সেই শক্তির মান এত, বলতো যে পরিমাণ বিকিরণ বর্ণালী পাওয়া গেল তার তরঙ্গ দৈর্ঘ্য কত। তুমি চাইলে ইকুয়াল টু এইচ নিউ বা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা দিয়ে এই তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করবা, তাইলে
বিকিরিত শক্তি দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারে, অথবা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কি পরিমাণ শক্তি বিকিরিত হইলো সেটার মান চাইতে পারে। আবার একটা কোশ্চেন হয় যে আচ্ছা ল্যামডার যে মান পাইলা বা বিকিরিত যে আলো হবে সেই আলোটা কি দৃশ্যমান হবে, তাহলে তুমি ল্যামডার মান দেখবা। ল্যামডার মান যদি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয় তুমি বলবা হ্যাঁ দেখা যাবে। আরো কঠিন করতে পারে, বলতে পারে দৃশ্যমান আলোর মধ্যে যদি হয় তার রং কি, তাহলে ওই যে বেনি আসহ কলা কোন কোন বর্ণের কোন স্পেকট্রাম, কোন বর্ণটা সবুজ বর্ণের কত তরঙ্গ দৈর্ঘ্য থেকে কত তরঙ্গ দৈর্ঘ্য, হলুদের কত তরঙ্গ দৈর্ঘ্য থেকে কত তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো হিসাব করলে কিন্তু তোমার ওইটা আনসার করতে হইতে পারে। ওটা একবার দেখে যাবা, ঠিক আছে। তো এই জিনিস আসতে পারে, হ্যাঁ, যে ফোটন যেটা সেই ফোটনটা দৃশ্যমান হবে কিনা সেটা ইজিলি এই পরিসর দেখে বোঝা যাবে। দৃশ্যমান হইলে কোন রঙে দৃশ্যমান হবে, হ্যাঁ, আবার তরঙ্গ দৈর্ঘ্য থেকে কি পরিমাণ শক্তি বিকিরিত হবে, কততম কক্ষপথ থেকে আসছিল, সবই কিন্তু পরীক্ষায় আসতে পারে। এগুলো সবই পরীক্ষায় আসতে পারে। এরপর কি, এরপর সবশেষ যেটা আসছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স যেটা একদম আমি বলবো যে এই অধ্যায়ের এমন একটা কোশ্চেন, যদি তুমি আইসিটি ভালো পারো, আইসিটির লজিক গেট থেকে শুরু করে সংখ্যা ট্রান্সফার, এটা যদি তুমি ভালো পারো এটা তোমার ধরা উচিত। হ্যাঁ, এখানে অন্য কিছু ম্যাথও আছে যেটা তোমার দেখতে হবে। যেমন এখানে সব থেকে বেশি যে ম্যাথটা আসে সেটা হচ্ছে প্রবাহ লাভ অর্থাৎ আলফা এবং প্রবাহ বিবর্ধন অর্থাৎ বিটা, এটার মান বের করার জন্য। প্রবাহ লাভ যেটা আলফা, এটার মান কি আইসি বাই আইই, আইসি বাই আই অর্থাৎ সি এবং ই এই দুইটার কারেন্টের অনুপাত, সেটা দিয়ে আমি বের করতে পারি। আর ওইটা কি আইসি বাই আই বি, বিটা হচ্ছে আইসি বাই আই বি, আমি মনে রাখতাম এভাবে, বিটা যেহেতু আছে তাই নিচে বি থাকবে, আইসি বাই আই বি। এখন এইটা একটা দিয়ে আরেকটা বের করা যায়, যেমন হচ্ছে যে বিটার মান থাকলো আমি আলফা বাই 1 মাইনাস আলফা দিয়ে আলফার মান বের করতে পারলাম, আলফার মান থাকলো তাহলে আমি বিটা বাই 1 প্লাস বিটা এটা দিয়ে বের করতে পারলাম, অর্থাৎ বিটা দিয়ে আলফার মান, আলফা দিয়ে বিটার মান বের করা যায়। আবার কোশ্চেন আসে এরকম যে এই যে প্রবাহ বিবর্তন, এখানে কোশ্চেন আসে ধরো একটা ট্রানজিস্টর, সেই ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে আমি ব্যবহার করতে পারবো কিনা, তখন আমি কি করবো বলো তো, এই প্রবাহ লাভ বা আলফার মান দেখবো, যদি দেখি আলফার মান অনেক বড় তাহলে বলবো অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো। আর অনেক সময় কোশ্চেন আসে ট্রানজিস্টর আমি সুইচ হিসেবে ব্যবহার করতে পারবো কিনা, তখন আমি বিটার মান দেখবো, যদি দেখি বিটার মান ছোট, অনেক ছোট, তখন আমি বলবো হ্যাঁ আমি এটা সুইচ হিসেবে ব্যবহার করতে পারবো। সো এটা কিন্তু সিকিউতে আসবার মতো একটা জিনিস, এই পুরো অংশটা কিন্তু সিকিউতে আসবার মতো একটা জিনিস। এইটা যখন বর্তনীতে দেয় তখন আবার কিছু কিছু এক্সট্রা কোশ্চেন থাকে, যেমন বলে ভোল্টেজের বিবর্ধন দেখাও, অর্থাৎ ভি আউট বাই ভি ইন দেখাও, সেক্ষেত্রে তুমি ভি আউট, হ্যাঁ ভি আউটের আলাদা সমীকরণ বের করবা, ভি ইন এর আলাদা সমীকরণ বের করবা, দুইটার অনুপাত করবা, হ্যাঁ দুইটা কি করবা, এই যে ভোল্টেজ গেইন দেখো এ দিয়ে প্রকাশ করা হয়, দুইটার আলাদা অনুপাত করবা, হ্যাঁ এই জিনিসগুলো তো তুমি জানোই, এটা সিকিউতে আসছে কিন্তু পরীক্ষায়। সো একটা জাস্ট এই অংশটুকুর একটা সিকিউ দেখো, তোমার ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে কোনটার সাথে কি গুণ দিতে হবে, কোনটা আইসি কোনটা আর এল, কোন দুইটা গুণ দিলে আমি ভি আউট পাবো, কোনটা আইবি কোনটা আর আই, কোন দুইটা গুণ দিলে আমি ভি ইন পাবো, আমি যখন ভোল্টেজ গেইন বের করতে যাব এ বের করতে যাব, ভি আউট কোনটা হবে ভি ইন কোনটা হবে, একদম ইজিলি বের করতে যাবা পারবা এটা। হ্যাঁ, 2 নাম্বার যেটা আমরা দেখছি এই জায়গায় সেটা হচ্ছে ট্রুথ টেবিল, যেটাকে আমরা সত্যক সারণী বলতেছে বাংলায়, সত্যক সারণী। হ্যাঁ, তো ট্রুথ টেবিল কিন্তু অ্যাকচুয়ালি এরকম একটা পাশে উদ্দীপক দিয়ে দেবে, উদ্দীপক দিয়ে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, দুইটাই কিন্তু আমার কি বলো ডিসকানেক্টেড। সো এই জায়গাতে বললো এই সার্কিটটা ট্রুথ টেবিল দেখাও, এই সার্কিটটার ট্রুথ টেবিল দেখাও, যেটাকে আমরা লজিক্যালি দেখাইতে চাই, তাই না। সো এই ট্রুথ টেবিল আসার মতো তুমি যে কয়টা বইতে বোর্ডে যে কয়টা ট্রুথ টেবিল পাও একবার করে দেখে ফেলো, বইতে যে কয়টা ট্রুথ টেবিল পাও একবার করে দেখে ফেলো, কারণ খুব বড় পসিবিলিটি আছে গ নাম্বারে ধরো ট্রুথ টেবিল দিল, কারণ জিনিসটা খুব ইজি, জাস্ট একটা টেবিল আঁকাইলেই হয়ে গেল, ঘ নাম্বারে তোমার ওই প্রবাহ লাভ বা প্রবাহ বিবর্ধনের ম্যাথ দিল, এরকম ইজি 10 মার্ক তুমি নিশ্চয়ই ছাড়তে চাইবে না। সো এই জিনিসটা একবার দেখবা। হ্যাঁ, এবং লজিক গেট, সো এই লজিক গেট নিয়ে কিছু আর না বলি, কারণ তুমি অলরেডি আইসিটি পরীক্ষা দিয়ে আসছো, লজিক গেট খুব ভালোভাবে পড়ছো, ফিজিক্সে আরো ভালোভাবে আশা করি পড়ছো। সো লজিক গেট এবং তার সাথে হচ্ছে সংখ্যা পদ্ধতি, 4 ধরনের যে সংখ্যা পদ্ধতি আছে, সংখ্যা পদ্ধতির যে ট্রান্সফরমেশন নিশ্চিত থাকো হবেই হবে, এটা এমসিকিউতে আসবেই, সংখ্যা পদ্ধতি এমসিকিউতে আসবেই। আর তোমার যদি ভাগ্য খারাপ থাকে, কেন ভাগ্য খারাপ বলতেছি, কারণ সংখ্যা পদ্ধতির সিকিউ সাধারণত কেউ করতে চায় না, সুতরাং সংখ্যা পদ্ধতির সিকিউ চলে আসা মানে তোমার সিকিউর একটা অপরচুনিটি নষ্ট। তারপরেও তুমি যদি করতে পারো করবা, কোনো সমস্যা নাই, কারণ আইসিটিতে এত সময় নষ্ট করে ওই জিনিসগুলো শিখছো, যদি ফিজিক্সের 10 মার্ক সেটা এনে দিতে পারে সমস্যা কি। সো সংখ্যা পদ্ধতির এমসিকিউ দেখবা, এবং তারপর হচ্ছে লজিক গেট যে কয়টা বোর্ডে আসছে লজিক গেটগুলো একবার দেখার চেষ্টা করবা, ব্যাস। আমি তোমাকে কথা দিচ্ছি
তুমি অন্য ক্লাস করো কি না করো কিছু যায় আসে না, আমি যে টপিকগুলো বললাম সূত্র সহ সিনারিওগুলো দেখাইলাম পরীক্ষায়, এর মধ্যে তুমি 50 মার্ক নিশ্চিত কমন পাবাই পাবা, নিশ্চিত, একদম নিশ্চিত কমন পাবা। ঠিক আছে, ওকে, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, ক্লাস করছো। আগামীকাল ঠিক 9:30টার সময় কিন্তু আমরা আমাদের এমসিকিউ ক্লাস শুরু করব। সো গতবার ফার্স্ট পেপারের এমসিকিউ ভালোভাবে করো নাই বলে এমসিকিউতে কিন্তু বড় সড়ো ঝামেলা বাঁধাইছো। সেকেন্ড পেপারের এমসিকিউ কিন্তু কঠিন হয়। সেকেন্ড পেপারের এমসিকিউ নিয়ে যদি আবার ঝামেলা বাঁধাও, দুইটা মিলে প্লাস আশা নিয়ে কিন্তু টানাটানি পড়বে। আমি বলে রাখছি, এসএসসিতে এইবার পাশের হার দেখছো, এইচএসসিতেও পাশের হার এরকম হবে বা এর থেকে খারাপ হবে। আমি ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে সাবধান করছি যাতে তুমি পড়তে বসো। সো এসএসসির ওই সিচুয়েশন দেখেও নিজের মধ্যে শিক্ষা নাও, এমসিকিউটা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, সিকিউর যে সাজেশন বলছি প্রত্যেকটা জিনিস চোখ বুলাও। আর আমি পিডিএফটা একটু পরেই তোমাকে ড্রাইভে আপলোড করে দিচ্ছি, এনে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।